আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমরা যখন বাজেট রেঞ্জে গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলি বা আমাদের কাছে কেউ সাজেশন চায়, তখন কিন্তু মাথায় ফার্স্ট একটা নেম আসে সেটা হচ্ছে ASUS এর টাফ সিরিজ। তো আজকে আমাদের সামনে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এটাও ASUS এর টাফ সিরিজের একটা ল্যাপটপ এবং এইটার একটা ছোট ভাই বলতে পারেন আপনারা। সেটা রিভিউ কিন্তু আমরা 6 মাস আগে আমাদের চ্যানেলে করেছিলাম এবং সেটা থেকে এটার মধ্যে একেবারে সিম্পল একটা স্পেক জাম্প রয়েছে, খুবই মাইনর একটা স্পেক জাম্প। আবার এটা খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করবে পারফরমেন্স সেকশনে, হুইচ ইজ প্রসেসর। তো প্রিভিয়াসলি আমরা A15 এর যে মডেলটা রিভিউ করেছিলাম সেটা ছিল FA506 NF, আর এইটা একটু চেঞ্জ রয়েছে মডেল নাম্বারে, সেটা হচ্ছে এটার NF এর পরে আরেকটা আর রয়েছে, NFR। এবং প্রিভিয়াস জেনারেশনে যে প্রসেসর ছিল সেটা ছিল Ryzen 5 সিরিজের প্রসেসর, আর এটাতে আপনারা পাচ্ছেন Ryzen 7 সিরিজের 7435HS প্রসেসর। তো এটা আসলে কতটুকু ডিফারেন্স মেক করে সেটা অবশ্যই আমরা ডাউন দ্য রোড আলোচনা করব, বাট আজকের ভিডিওতে আমরা একেবারে ডিটেলে যাব না এই ডিভাইসের ডিজাইন, পোর্ট সিলেকশন অ্যান্ড ডিসপ্লে কোয়ালিটি এগুলো নিয়ে, কারণ এগুলো নিয়ে আমরা একেবারে ডিটেল একটা ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে বানিয়ে রেখেছি, যেটা হয়তো আপনারা এখন আই বাটনে দেখতে পাচ্ছেন। পাশাপাশি ডেসক্রিপশনের একেবারে শুরুতে আমি লিঙ্কটা দিয়ে দিব, যাতে করে আপনারা আরও ডিটেল দেখতে পারেন। তারপরও এর যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড ডিজাইন এগুলো নিয়ে একটু ওভারভিউ দেই যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেননি তাদের জন্য। এটা কিন্তু 1 লাখ টাকার নিচের ল্যাপটপ এবং স্পেসিফিক্যালি যদি বলি এটার দাম 98,900 টাকা। তো এই প্রাইস রেঞ্জে সাধারণত আমরা RTX 2050 দেখে থাকি, তো এতেও আমরা সেরকমই RTX 2050 পাচ্ছি, যেটা 4GB DDR6 মেমোরি। আর প্রসেসর তো একটু আগেই বললাম, Ryzen 7 সিরিজের একটা প্রসেসর আমরা এতে পাচ্ছি। পাশাপাশি এতে আগের মতোই 4800 মেগাহার্টজের র্যাম পাচ্ছি, যেটা 8GB। বাট আপনারা চাইলে র্যাম আরেকটা স্লটে লাগিয়ে র্যাম এক্সটেন্ড করতে পারবেন। আর এই ল্যাপটপে কিন্তু দুটো SSD কার্ড স্লট রয়েছে, সো আপনি চাইলে M.2 আরেকটা স্লট যদি ব্যবহার করতে চান এবং আপনার স্টোরেজকে ইনক্রিজ করতে চান, সেটাও এই ল্যাপটপে পসিবল। আর ইনবিল্টের কথা যদি বলি, PCI Gen 4 এর একটা SSD 512GB প্রি ইনস্টল থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক স্পেক্স। এছাড়া এর ডিসপ্লে 16 ইঞ্চের এবং এটা 144 হার্টজ ম্যাক্সিমাম সাপোর্ট করে। পাশাপাশি আগের মতোই চেকলেট কিবোর্ড পাচ্ছেন, যেটা সিঙ্গেল পয়েন্ট RGB আপনাকে প্রোভাইড করবে এবং আর্মোরি গ্রেড থেকে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। আর লুকের দিক থেকে ওপরের এই পোর্শনটা আপনার গান মেটাল ফিনিশ দেখালেও এটা অ্যাকচুয়ালি প্লাস্টিক মেড, বাট এটার ফিনিশটা ওভারঅল বেশ ভালো লাগে আমার কাছে, কারণ এটা প্রিমিয়াম একটা লুক কিন্তু দেয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা একটা গেমিং ল্যাপটপে একেবারেই কমন, সেটা হচ্ছে এক হাতে ওপেন করার ক্যাপাবিলিটি, যেটা এই ল্যাপটপে আনফর্চুনেটলি নেই, কারণ নিচের অংশটা কিছুটা উঠে যায়। এনিওয়ে, তো এখন আমরা সরাসরি পারফরমেন্স সেকশনে চলে যাব, কারণ যেখানে আসলে পরিবর্তনটা এসেছে আমার মনে হয় সেটা নিয়ে আরও ডিটেল কথা বলাটা বেশি জরুরি। এবং একটা গেমিং ল্যাপটপের রিভিউ আসলে বেঞ্চমার্ক ছাড়া কোনো রিভিউ আমার কাছে মনে হয় না। তো এখন আমরা সরাসরি চলে যাব বেশ কিছু সফটওয়্যারে, যেটা আমরা টেস্ট করে দেখেছি এই ল্যাপটপে, যার মধ্যে রয়েছে Cinebench R23, Geekbench 6, এছাড়া Unigen সুপারপজিশন আর 3D Mark। দেন আমরা কথা বলবো এর গেমিং বেঞ্চমার্ক নিয়ে। বেশ কিছু গেম আমি এতে ট্রাই করেছি, যার মধ্যে FPS ছিল, RPG ছিল, তো সেগুলো নিয়ে অবশ্যই আরও ডিটেলে কথা হবে। তো শুরুতেই 3D Mark এবং 3D Mark-এর যে টাইম স্পাই বেঞ্চমার্ক, সেটাতে আমাদের স্কোর ছিল 4296, যেটা বেসিক্যালি আমাদেরকে CPU GPU কম্বাইন্ড একটা স্কোর দেখায়। দেন ফায়ার স্ট্রাইকে আমরা স্কোর পেয়েছি 9477, যেটা 2050 হিসেবে ঠিক আছে, যেটা মোস্টলি GPU টেস্ট করে দেখায়। আর ইউনিজেন সুপারপজিশনে আমরা 1080p এক্সট্রিম সেটিংসে পেয়েছি 2089। আর সবশেষ Cinebench R23, যেটা একেবারে ফুললি CPU লোড দেয়। তো এতে আমরা CPUর মাল্টিকোর যে স্কোর পেয়েছি সেটা ছিল 7169। আর এই সময়টাতে যেহেতু এটা লং টাইম ধরে টেস্টটা করে, সো আমরা এটার যে ওভারঅল টেম্পারেচার এটা কেমন উঠছিল এবং এটাতে ক্লক স্পিড আমরা কেমন পাচ্ছিলাম সেটা দেখছিলাম। তো এতে দেখলাম যে এতে রাইজেনের যে লেটেস্ট জেনারেশনের CPU রয়েছে সেটার মতোই এতেও আপনারা প্রায় 100-এর কাছাকাছি পাবেন, মানে 100 যায় না কখনোই, 95-এর মধ্যেই লিমিটেড থাকে। বাট এটা নিয়ে আসলে মানে খুব বেশি টেনশনেরও কিছু নেই, কারণ এই সিপিওগুলো আসলে এভাবেই বিল্ড করা, যার কারণে মানে এটা নর্মাল একটা টেম্পারেচার ধরতে পারেন। বাট এটা কিন্তু একেবারেই খুবই এক্সট্রিম টেস্ট। আপনারা সাধারণত যখন রেগুলার বেসিসে ইউজ করবেন তখন আসলে এত বেশি টেম্পারেচার উঠবে না, কারণ একেবারে ফুল থ্রটলে প্রত্যেকটা কোর অ্যাট এ টাইম কিন্তু আসলে কোনো সফটওয়্যারে আসলে ওভাবে রান করে না এক্সেপ্ট বেঞ্চমার্ক সফটওয়্যারস। তো এটা নিয়ে আসলে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। আর এতে আমরা যেই অ্যাভারেজ ক্লক স্পিড দেখতে পেয়েছি ডিউরিং দ্যাট পিরিয়ড, এটা ছিল 4.3 GHz। দেন আমরা যদি গেমিং বেঞ্চমার্কে আসি, এতে আমরা ফার্স্ট ট্রাই করেছিলাম ভ্যালোরেন্ট, যেটা একটা FPS গেম, এবং এইগুলোতে আসলে কিন্তু খুব বেশি জিপিওর দরকার হয় না, মানে দরকার হয় অবভিয়াসলি, বাট এগুলো সাধারণত এই FPS গেমগুলো খুব বেশি CPU ইন্টেন্সিভ হয়ে থাকে। সো যেই গেমিং ল্যাপটপে বা ডেস্কটপে যেটাতেই হোক CPU যত পাওয়ারফুল হয় এতে FPS কাউন্ট কিন্তু তত বেশি হয়। তো আমরা এতে মানে কম্পিটিটিভ সেটিংস রেখেছিলাম, যেটা আমি সাধারণত কিছুটা লো করে খেলি, এবং সেই সেটিংসে আমি যেটা দেখেছি পাওয়ার যখন প্লাগ ইন করা থাকে তখন আমরা অ্যারাউন্ড 200 FPS-এর মতো অ্যাভারেজ পাচ্ছিলাম, যেটা খুব বেশি ইমপ্রেসিভ কিছু না একটা FPS গেম হিসেবে, বাট প্লেবল এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি বলতে হবে। ইভেন আপনি যদি রেজলিউশন খুব বেশি হাই করেও খেলেন সেক্ষেত্রেও কিন্তু আসলে FPS-এ খুব বেশি তারতম্য
দেখতে পাবেন না, কারণ তখন আসলে জিপিইউটা বেশি ইউজ করে, বাট লো রেজলিউশনে সাধারণত জিপিইউটাই বেশি ইউজ হয় এই ধরনের গেমে। এরপর আমরা রেসিং গেম হিসেবে ডার্ট 5 খেলেছি এতে, এবং ডিফল্ট সেটিংয়ে এটা ইজিলি আমাদেরকে 65 FPS অ্যাভারেজ দিচ্ছিল, যেটা মোর দ্যান প্লেয়েবল এক্সপিরিয়েন্স ছিল। দেন আমরা যদি গ্রাফিক্স হাই করি সেই ক্ষেত্রেও আসলে পারফরমেন্সে খুব একটা তারতম্য ঘটেনি। এটা খুব বেশি ডিমান্ডিং গেম না, যেটা এই ধরনের একটা মেশিনে আপনারা খুবই ফ্ললেসলি খেলতে পারবেন। তবে এর পরের গেমটা গোস্ট অফ সুশিমা, এই গেমটাও মানে প্লে স্টেশন অরিজিনালের একটা গেম, যেটা আবারও অল্প কিছুদিন আগে আমরা পিসি প্ল্যাটফর্মে দেখেছি। তো এই গেমটা আবার বেশ ভালো অপটিমাইজ, যার কারণে আমরা মিডিয়াম সেটিংসে কিন্তু চমৎকার এফপিএস পাচ্ছিলাম, এবং এটা একেবারেই প্লেয়েবল একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিচ্ছিল। আর গ্রাফিক্স হাই করলে ডেফিনেটলি আপনারা কিছুটা স্টার্টার কিছু জায়গাতে দেখতে পাবেন, বাট স্টিল এটা প্লেয়েবল এক্সপিরিয়েন্স দেয়। আর এই গেমিং পিরিয়ডে আমরা মোস্টলি ডেস্কের উপর রেখে ইউজ করেছি ল্যাপটপটা, ল্যাপের উপর খুব একটা রাখিনি। বাট এইসুসের এই লেটেস্ট জেনারেশনের যে ল্যাপটপগুলো রয়েছে গেমিং ল্যাপটপ, সেগুলোকে আসলে এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে এর সাইড থেকে ইনটেক হয়, আর এক্সস্টটা সাধারণত সামনের দিকে দেওয়া হয়, যাতে করে আপনি যখন মাউস ইউজ করছেন বা আপনার পায়ের নিচে ল্যাপটপটা রেখে ব্যবহার করছেন, তখন আসলে হিটটা ওই জায়গাতে আপনি খুব বেশি ফিল করবেন না। বাট হ্যাঁ, ফিল তো অবশ্যই করবেন, যেহেতু পাওয়ারফুল মেশিন, সো হিট জেনারেট হবে, এটা খুব স্বাভাবিক, বাট সেটা আপনাকে খুব বেশি আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলবে না। আর হ্যাঁ, এর প্রত্যেকটা টেস্টে কিন্তু আমরা করেছি প্লাগ ইন অবস্থায়, অর্থাৎ এটার যখন ফুল থ্রটলে আমরা রান করতে পারছিলাম, এবং এটার যে আর্মোরিক রেট থেকে সেটিং সেটা আমরা টার্বোতে করে নিয়েছিলাম, যাতে করে আমরা একেবারে বেস্ট পসিবল আউটকাম বা এটা যে পারফর্ম করতে পারে সেই বেস্ট পসিবল রেজাল্টটা আমরা আপনাদেরকে শো করতে পারি। তো হোপফুলি আপনারা একটা আইডিয়া পেলেন যে এতে নতুন একটা প্রসেসর ব্যবহার করার কারণে আসলে পারফরমেন্সে কতটুকু ইনক্রিজ হয়েছে। যদিও আগের ল্যাপটপটা আমাদের কাছে রাইট নাও নেই, থাকলে হয়তো সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখাতে পারতাম আপনাদেরকে যে আসলে কতটুকু আপগ্রেড হলো। বাট এটা একেবারে চোখ বন্ধ করেই বলা যায় যে আপনি যদি প্রিভিয়াস জেনারেশনেরটা কিনে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা আপগ্রেড করা একেবারে মেক সেন্স করে না। ইনফ্যাক্ট ওইটাও কিন্তু এখনও মার্কেটে রয়েছে, এবং ওইটার দাম এটা থেকে মাত্র 2000 টাকা কম। সো আমার মতে যারা নতুন কোনো ল্যাপটপ কেনার কথা ভাবছেন যেটা 1 লাখ টাকা বাজেটের নিচে, সেই ক্ষেত্রে এটা ডেফিনেটলি তাদের জন্য মোর মেক সেন্স করে কম্পেয়ার টু দ্যাট ওয়ান। এছাড়া নতুন প্রসেসরের কারণে ব্যাটারি লাইফে যে খুব বেশি ইম্প্যাক্ট আমি দেখেছি তেমনটা না। আগেরটাতে আমি যেটা বলেছিলাম ভিডিওতে, অলমোস্ট কাছাকাছি ব্যাটারি লাইফ আপনারা এই ল্যাপটপে পাবেন। এবং এই ল্যাপটপটা নিয়ে আমার ওপিনিয়নও সেম, অর্থাৎ আপনাকে আগেরটাও বলেছিলাম যে 1 লাখ টাকার নিচে বাজেট হলে দ্যাট ইজ এ গুড ডিল। এটার ক্ষেত্রেও সেম, অর্থাৎ এটা যেহেতু 98,900 টাকা, মানে পুরোপুরি 1 লাখ টাকাও না, তো সেই হিসেবে এই বাজেট রেঞ্জে আসলে আপনারা 2050 দেখতে পাবেন ম্যাক্সিমাম ব্র্যান্ড অফার করছে। বাট এইসুসের ক্ষেত্রে যেটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে তাদের ডিসপ্লে কোয়ালিটি সবসময় আমাকে একটু ইমপ্রেস করে অন্যদের তুলনায়। এছাড়া কুলিং সিস্টেমে এসুসের ল্যাপটপগুলো আমি একটু বেশি প্রেফার করি। তো ডেফিনেটলি আগেরটার মতো এটা রিকমেন্ডেড থাকবে, তারপরও কিনবেন কিনা সেই ডিসিশন আপনার। আর ল্যাপটপটা আপনার কাছে কেমন লাগলো সেটাও চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।